সমঝোতার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ভাবাচ্ছে সমমনা দলগুলোকে। বণ্টনে প্রত্যাশিত ভাগ না পেয়ে অনেকেই নাখোশ। একটি দলের প্রতি প্রশাসন ঝুঁকে পড়ায় পাতানো ভোটের শঙ্কা জামায়াতের। নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। এবারে নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার মতো বলছে ইসি। গণভোট বাস্তবায়নে শুধু সরকারের ওপর ভরসা না করে কমিশনকে মাঠে নামার তাগিদ। চব্বিশ ঘন্টায়ও ঘোষণা হয়নি জকসু নির্বাচনের ফল। ছাত্রদল প্যানেলের ভিপি এগিয়ে থাকলেও এজিএস এর শিবির। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম। দেশটিতে প্রবেশের আবেদনে গুনতে হবে 6 থেকে 18 লাখ টাকা। এবং ভারতে খেলতে যেতেই হবে এমন সংবাদ ভিত্তিহীন ও মিথ্যা দাবি বিসিবির। নিরাপত্তাজনিত উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে দেখবে আইসিসি। বিএনপি যুগপথ বা শরিকদের জন্য আসন ছাড়লেও জটিলতা কাটেনি, বরং বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতায় অনেকটা চিন্তিত শরিক দলের প্রার্থীরা। তারা আসলে কতটা বিএনপি তৃণমূলের সমর্থন পাচ্ছেন উঠেছে এমন প্রশ্ন। ঘোষণা দিলেও বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও ঝুলে আছেন বলেও জানাচ্ছেন কেউ কেউ। আবার যুগপথ আন্দোলনে থাকলেও বিএনপি থেকে আসন ছাড়ের সুবিধা না পেয়ে কারো আছে আক্ষেপ। তবে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি আসন নিয়ে জটিলতা কেটে যাবে বলছে বিএনপি। মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2, নাগরিক ঐক্য। গেল বছরের ডিসেম্বরের শেষে যুগপথ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়ের ঘোষণা দেয় বিএনপি। ভোটের সমীকরণে শরিকদের জন্য অন্তত 14টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে নিজের দল বিলুপ্ত পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে 5টি আসন নিশ্চিত করেছেন শরিক দলের প্রার্থীরা। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয়তাবাদী সমমনা জোটকে 1টি, গণ অধিকার পরিষদকে 1টি আসন ছাড় দিয়েছে বিএনপি। তথ্য বলছে শুধু শরিকদের দিয়ে আসনে নয়, মনোনয়ন বঞ্চিত বিএনপির এমন 190 জনের বেশি বিদ্রোহী প্রার্থী 115টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দল করি আমি 45 বছর থেকে। বেশি আলোচনা হিসেব নিকেশ চলছে শরিকদের জন্য ছেড়ে দেয় আসনগুলোতে, যাতে স্বতন্ত্র প্রার্থী হয় রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব সহ 9 বিএনপি নেতাকে এরই মধ্যে বহিষ্কার করেছে বিএনপি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, যুগপথ সঙ্গীদের সাথে আসন সমঝোতা নির্বাচনে যে কোনো ধরনের জটিলতা নিরসনে বিএনপিকেই বড় ভূমিকা নিতে হবে। বগুড়ার আগে যে সিদ্ধান্ত ছিল সেখানেই থাকবেন। আপনারা তো একজনকে দিয়েছেন এবং তাকে তো অফিসিয়ালি চিঠিও দিয়েছেন অ্যাপ্রুভ করে। এখন তো আমি ঝুলে আছি, যদি ওটা না হয় তাহলে আমি এটা করবো। অতএব আমি এটা করবো যে সেই লক্ষ্যেও কাজ করার চেষ্টা করছি আর ওটার জন্য ওয়েট করছি। কিন্তু আমাকে যদি ব্যক্তিগত ওপিনিয়ন বলেন তাহলে আমি মনে করি যে তারা খুব অবজেক্টিভলি দেখতে পারছেন বলে মনে হয় না। তার দায় তাদেরকেই নিতে হবে। আর যুগপথ আন্দোলনে থাকা আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন বিএনপির আসন সমঝোতায় জায়গা পেল না, বিষয়টি অজানা বললেন দলের সাধারণ সম্পাদক। দীর্ঘ লড়াই সংগ্রাম, একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একসাথে রাজপথে ছিলাম। সেই অংশীজনেরা পরস্পরের প্রতি মর্যাদার আচরণ করবে, অনেক হতাশার কথা বলেছে, অনেকেই খুব উষ্মা প্রকাশ করেছে এমনটা কেন হলো। আসলে আমরা এর কোনো সদুত্তর দিতে পারিনি। আলোচনা আছে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের নিবৃত্ত করতে না পারলে আসন সমঝোতা কার্যত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টিকে বিএনপি বিশেষ বিবেচনায় নেবে বলে প্রত্যাশা শরিক দলের প্রার্থীদের। এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য যুগপথ ধারাবাহিকতে সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকতে পারবো। তারেক রহমানের নেতৃত্ব মেনে অবশ্যই তাদের স্বতন্ত্র প্রার্থিতা তারা প্রত্যাহার করবেন এবং বিএনপির সাথে তারা থাকবেন, কাজ করবেন। তাদেরও ক্যারিয়ার রয়েছে, সংগ্রাম করেছে। আমি চাই মিলেমিশে একসাথে সবাইকে নিয়ে কাজ করতে। অন্যদিকে বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থানে বিএনপি। দলের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা না হবে। সব মিলিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা বিএনপি আগেই দিয়েছে। সেক্ষেত্রে সমমনাদের সম্মান দেওয়ার চিন্তা রয়েছে বলেও জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। সকালে বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে যোগ দিয়ে দলটির নেতারা আরও বলেছেন, আজকে যারা বিএনপির বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে, অতীতে তারা ফ্যাসিস্টের সাথে আপোষ করেছিল। এছাড়া দেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরে তারা বলেন, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করে শোক সভা ও দোয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করেছে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেননি। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু আপনার বোধহয় ভুলে গেছেন তারা কিন্তু 1-11-এর সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপোষ করেননি। বেগম খালেদা জিয়াকে তুমি কবুল করে নাও। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে অপর শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। সেখানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, যারা দেশের গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে। যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রবর্তন করেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের ভেতর দিয়ে। দেশের গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া আপোষ না করায় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে উল্লেখ করে জাতীয় নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সংগঠনের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এমনটা হলে আবারও ধ্বংসের দিকে যাবে দেশ। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডাক্তার তাহের। বলেন, সংস্থাটিকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত, তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে সরকার গঠন করবে। এনসিপিকে 10 আসন দেওয়ার তথ্যকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন, শিগগিরই 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক, কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত 56 বছরের একটা সুষ্ঠু নির্বাচনের অভাব। এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরো বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। অনেক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকলেও এদেশের জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনটা হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা, এমনটা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর গণভোট বাস্তবায়ন করতে শুধু সরকারের ওপর ভরসা না করে নির্বাচন কমিশনকে মাঠে নামার তাগিদ দিলেন সাবেক নির্বাচন কমিশনার ও বর্তমান হবে বলে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এনজিও বিষয়ক ব্যুরোতে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক এক প্রকল্পের উদ্বোধন করে। সেখানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, মানুষের আস্থা অর্জনে পর্যবেক্ষকদের কাজ করতে হবে। কমিশনও নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করার চেষ্টা করছে। আমরা আশা করব আপনারা শুধুমাত্র পদ্ধতি, পলিসি, কন্ডাক্ট ইত্যাদি নয়, মানুষের আস্থা অর্জনের জায়গাটাতেও আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আমরা যে সেগমেন্টগুলোকে আমরা অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছি, আমাদের ফার্স্ট টাইম ভোটার্স যারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই, তাদের মাঝে একটা আস্থার আবহ তৈরি করা। এদিকে গণভোট সফল করতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিলের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক। আমি অনুরোধ করব যে সুজন
অনুষ্ঠানে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ কতটা বাস্তবায়ন হবে তা এখন প্রশ্ন। গণভোট বাস্তবায়ন নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি এই নির্বাচন কমিশনকে অনুরোধ করব, গণভোটটা কিভাবে হবে এটা জনগণকে বোঝাবার চেষ্টা করেন। প্রয়োজন হলে আপনি অন্যদের সহযোগিতা দিন, কিন্তু ইলেকশন কমিশন না করে যদি এটা শুধু সরকার করতে যায় তখন অনেক কথা হবে। আর সুজন সম্পাদক বলেন, রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে নিজেদের অধিকার আদায়ে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যাশা, যেহেতু দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তারাও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করবে। অনুষ্ঠানে বক্তারা রাজনৈতিক দলগুলোকে শুধু নিজেদের নির্বাচনী প্রচারণায় সীমাবদ্ধ না থেকে গণভোট নিয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোকে একটা অবস্থান নিতে হবে। তারা হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ। গোপন ব্যালটে ভোট যখন সাংবিধানিক অধিকার, তখন স্বতন্ত্র প্রার্থী হতে প্রকাশ্যে 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক কেন? এমন আইনের বৈধতা কতটুকু? এসব প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মাঝে। কারো মতে এটি কালাকানুন, যেখানে ব্যক্তিগত গোপনীয়তার অমোঘ নীতি লঙ্ঘিত হয়। আবার কারো কাছে এটি প্রয়োজনীয় এবং আত্মপ্রচারের জন্য নির্বাচনে প্রার্থী হবার যে হিড়িক দেখা দেয় তার হ্রাস টেনে ধরার আইনি পন্থা। ভোটের সময় পর্দাঘেরা গোপন কক্ষে পছন্দের প্রার্থীকে ভোট দেয় নির্বাচনের রীতি, যেখানে ভোটারের পছন্দ অপছন্দের খবর জানার সুযোগ থাকে না। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর বেলায় ভোটারের গোপনীয়তা আর গোপন থাকে না, যার কারণ স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011, যেখানে বলা হয় নির্বাচনে দাঁড়াবার যোগ্যতা হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে দেখাতে হবে আসন ভিত্তিক মোট ভোটের 1% ভোটারের স্বাক্ষরিত টিপ বা সইয়ের সমর্থন। আর সমর্থনকারীর এই তালিকা থেকেই ভোটের আগেই আঁচ করা যায় কে কাকে পছন্দ করেন। উঠান বৈঠক আয়োজন করতে পারবেন, আপনি কবে আসবেন বলেন। অনেকের মতে বিপুল সংখ্যক সমর্থনকারীর স্বাক্ষর জোগাড়ের কারণেই অনেক ভালো প্রার্থী নির্বাচনে দাঁড়াতে চান না। আবার অনেকে দাঁড়িয়েও পড়েন বিড়ম্বনায়, যেমনটা হয়েছে ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ক্ষেত্রে। সমর্থনকারীদের স্বাক্ষর জটিলতার কারণে বাতিল হয় যার মনোনয়নপত্র, যদিও আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন যারা। গণতান্ত্রিক দেশে এমন বাস্তবতায় 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে 1/11 সরকারের চালু করা রীতিকে কালা কানুন বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এটি কালা কানুন, নিশ্চিত কালা কানুন। ডিসকারেজ করা হচ্ছে রাজনৈতিক দলের বাইরের ক্যান্ডিডেটদেরকে, পটেনশিয়ালদেরকে। অপর প্রার্থীর জন্য প্রযোজ্য না, শুধু স্বতন্ত্র প্রার্থীর জন্য। আমাদের সংবিধানের আর্টিকেল 27-এর ক্লিয়ার ভায়োলেশন। এরপরে আমরা বলি যে আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে সমতা আছে। এটা হাস্যকর। তবে নির্বাচনে গণহারে প্রার্থী হবার হিড়িক থামাতে এই আইনের যৌক্তিকতা রয়েছে বলেও মত দেন এই আইন ও সংবিধান বিশেষজ্ঞ। সুযোগ থাকলেই বহু লোক দাঁড়াই যায়। কেন দাঁড়ায় জানেন? দাঁড়ায় হলো তার নামটা প্রচার হয়ে গেল সরকারিভাবে, বিভিন্নভাবে। তার কিন্তু কোনো ভোট নাই, কিন্তু সে ওই প্রচারের জন্য এবং এই প্রচারের মাধ্যমে সে নিজেকে একটা আপলিফ্ট করবে। এবং সুযোগ নেওয়ার পরেই তো সেইখানে সরকারি ব্যালট পেপারে নাম থাকা, প্রচার থাকা, টেলিভিশনের সুযোগ সুবিধা থাকা, সব জায়গায় চলে আসলো না। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। দলীয় রাজনীতিবিদ ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে শর্ত নিয়েও মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মাঝে। 1% লোক যোগ্যতার মাধ্যমে, কিছু লোক যদি আপনাকে যোগ্যতা আছে এরকম মনেই না করে, তাহলে আপনার দাঁড়ানোর কি দরকার? দলের তো ধরেন একজন দাঁড়ালে পরে সমস্ত দল, একদম গ্রাম লেভেল পর্যন্ত দল আছে, তারা সাপোর্টাররা নেমে যায়। আপনি ওখানে সিগনেচার করলেই যে আপনাকে ভোট দিতে হবে, কথা কিন্তু আইনে বলে নাই। রাজনৈতিক দলের প্রার্থীর কোনো 1% লাগবে না। যে আগে সংসদ সদস্য হয়েছে তার 1% লাগবে না। শুধু যে ফ্রেশ, যে নতুনভাবে ভোট করতে চায়, যে এই কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ভোট করতে চায়, যে মামদানি হতে চায়, যে কেজরিওয়াল হতে চায়, বাংলাদেশে সেটি হতে দেবে না। ওই পুরানো বন্দোবস্তেই আমাদেরকে রাখবে, সেটাই উদ্দেশ্য। এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি। স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011-র বৈধতার প্রশ্নে আপিল বিভাগে করা রিভিউ আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে বলেও জানান আইনজীবীরা। অবশ্যই এটি আমার মনে হয় রিভিউ করে দ্রুত এটার নিষ্পত্তি করা উচিত। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে 39টি কেন্দ্রের মধ্যে 18টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সহ সভাপতি ও ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এর মধ্যে ভিপি পদে এগিয়ে আছে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব। তিনি পেয়েছেন 2154 ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,১২৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ২৫। নির্বাচনে জিএস পদে ২,৩৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা, তিনি পেয়েছেন ১,০৩০ ভোট। এজিএস পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা গতকাল জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। জকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ২৪ ঘন্টা তো পেরিয়ে গেল, জকসুর ভোট গণনা শেষ হতে আর কত সময় লাগতে পারে? আর প্রাপ্ত ফলাফলে অর্থাৎ 18টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত জানানো গেছে, সেই ফলাফলে কোন প্যানেলের প্রার্থীরা এগিয়ে সেই বিষয়েও বিস্তারিত জানাবেন। জানেন যে গতকাল 5টায় ভোট শেষ হওয়ার পর 6টা থেকে গণনা হয় এবং তারপরে কিছু সময় ভোট গণনা বন্ধ থাকার পর আবার রাত 12:30 থেকে শুরু হয়েছিল। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 20টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেখানে ভিপি প্রার্থী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব তিনি এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত তিনি তার নিকটবর্তী কাছাকাছি রয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে সঙ্গীত বিভাগের একটি কেন্দ্রে ফলাফল দিয়েছে, সেখানে ছাত্র শিবির সমর্থিত রিয়াজুল পেয়েছেন মাত্র 4 ভোট এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রাকিব পেয়েছেন 125 ভোট এবং জিএস পদে খাদিজা ছাত্রদল পেয়েছেন 48 ভোট এবং শিবির পেয়েছেন মাত্র সেখানে 5 ভোট। এবং প্রাপ্ত ফলাফল অনুযায়ী যদি বলি, এখন পর্যন্ত ভিপি পদে 88 ভোটে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। যদিও বাকি যে এজিএস এবং জিএস পদে সেখানে কিন্তু শিবিরের সমর্থিত যারা ছিলেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে 39টি কেন্দ্রের মতো মাত্র এখন পর্যন্ত 20টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে এবং শেষ হতে আরও সময় লাগবে এবং সেটা কতক্ষণ নাগাদ হতে পারে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নাই। তবে অনেকে আশঙ্কা করছেন সেটা হয়তো মধ্যরাত পর্যন্ত চলে যেতে পারে এবং এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী কিছুক্ষণের মধ্যে হয়তো আরেকটি ফলাফল প্রকাশিত হবে। তো এখন পর্যন্ত 20টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। তো এই পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ফেলানি সহ বাংলাদেশি নাগরিকদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী দ্বারা হত্যা, নির্যাতন, গুম ও পুশিনের বিচারের দাবিতে সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর নিপীড়ন, নির্যাতন ও হত্যা বন্ধের আহ্বান জানান। বিএসএফ হাতে হত্যা ও নির্যাতনের শিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। ভারতীয় শাসক গোষ্ঠীর আগ্রাসী ভূমিকার প্রতিবাদ জানানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানান বক্তারা। সমাবেশে নির্যাতিত পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী সহ অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে আরও কঠোরতা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন ভিসা বন্ড তালিকায় আরও অনেক দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কমপক্ষে 6 লাখ এবং সর্বোচ্চ 18 লাখ টাকা ভিসা বন্ড জামানত দিতে হবে। ডলারের হিসেবে এই অঙ্ক সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 15,000। এই নীতি কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করে আসছে যুক্তরাষ্ট্র। ব্যাপক হারে অবৈধ অভিবাসী বহিষ্কার, ভিসা ও গ্রিন কার্ড বাতিল, এমনকি অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও অতীত বক্তব্য যাচাইয়ের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিবাসন নীতিতে আরও কঠোরতা নিয়ে এসেছে ভিসা বন্ড। এর আওতায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। ভিসা বন্ডের এই তালিকায় মোট 38টি দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় রয়েছে শুধু নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক যদি পর্যটন বা ব্যবসায়িক ভিসা পেতে অন্য সব শর্ত পূরণ করেন, তাহলে সাক্ষাৎকারের সময় তাকে 5,000 থেকে সর্বোচ্চ $15,000 বা 6,11,500 টাকা থেকে 18,34,600 টাকা জামানত দিতে হবে। এই অর্থের পরিমাণ নির্ধারণ করবেন ভিসা ইস্যুকারী কনসুলার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বন্ড নীতির উদ্দেশ্য মূলত পর্যটন ও ব্যবসায়িক ভিসায় প্রবেশ করে মেয়াদ শেষ
শেষ হওয়ার পরও অবস্থান করার প্রবণতা নিরুৎসাহিত করা। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে অবস্থানের সময়সীমা মেনে চলেন। বাংলাদেশের ক্ষেত্রে 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে এ নিয়ম। তবে ভ্রমণকারীরা শর্ত মেনে চললে ফেরত পাবেন জামানতের অর্থ। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতে বিশ্বকাপ না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে, এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ আইসিসি। পাশাপাশি বাংলাদেশের উত্থাপিত উদ্বেগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। বিসিবির চিঠির উত্তরে আইসিসির এমন প্রতিক্রিয়া প্রসঙ্গে মঙ্গলবার মধ্যরাতে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকইনফো এমন সংবাদ প্রচার করে। কিন্তু বেলা পেরোবার আগেই সে তথ্য উড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বিশ্বকাপ খেলতে হবে এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে বিসিবি। সাংবাদিকদের প্রেরণ করা এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতে বিশ্বকাপ খেলতেই হবে। আইসিসির সাথে এমন কোনো আলাপচারিতা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বরং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ আইসিসি। পাশাপাশি বিসিবি নিরাপত্তাজনিত যে উদ্বেগগুলো প্রকাশ করেছে তা গুরুত্বের সঙ্গে দেখবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের নির্ভর ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবিকে সর্বাত্মক সহযোগিতা করবে আইসিসি এবং গঠনমূলক যোগাযোগের মাধ্যমে বিষয়টির একটি পারস্পরিক সমাধানে পৌঁছাতে চেষ্টা করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল বিসিবি। মঙ্গলবার রাতে সে চিঠির জবাবে আইসিসি এমন আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশের সামনে ওয়াকওভার ছাড়া অন্য কোনো রাস্তাই খোলা থাকবে না, কারণ ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্তেই এখন পর্যন্ত অনড় বিসিবি। যদিও এ বিষয়ে কোনো পরিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি, বিসিবির পক্ষ থেকে এমন সংবাদ কিছুটা হলেও স্বস্তি যোগাবে ক্রিকেট প্রেমীদের। নাইম হামিদ, ডিবিসি নিউজ। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আপোষ করবে না সরকার। আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কাতেই খেলতে চায় বাংলাদেশ দল, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে আইসিসির জবাবে অসন্তুষ্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই বিষয়ে কাল আবারও বিসিবিকে ইমেইল পাঠানোর কথা আইসিসির। আমাদের ক্রিকেটের যে নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। আইসিসিকে আমরা বোঝাবো, আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। বিপিএল দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 7 উইকেটে জয় পেল ঢাকা ক্যাপিটালস। ম্যাচের শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে নোয়াখালী এক্সপ্রেস। টপ অর্ডারে যে সেভাবে কেউ থিতু হতে পারেননি উইকেটে। মিডল অর্ডারে মোহাম্মদ নাবি আর হায়দার আলীর ব্যাটে ভর করে 100 রানের কোটা পার করে নোয়াখালী। 6 উইকেটে 133 রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। জবাবে শুরুতে অবশ্য হোঁচট খায় ঢাকা ক্যাপিটালস। হাসান মাহমুদের বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন রহমতুল্লাহ ওমরজাই। ওপেনিংয়ে নামা আব্দুল্লাহ মামুন 1 রান করে সাজঘরে ফেরেন। পরে নাসির যেন একাই কাঁধে তুলে নেন ঢাকাকে। তাকে সঙ্গ দিয়েছেন ইমাদ ওয়াসিম। 16 বলে 29 রান নিয়েছেন এই পাক ক্রিকেটার। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।